সব নিষিদ্ধ। কে থাকবে? একমাত্র এনসিপি থাকবে, কারণ ওনার হিসাব করে দেখছে ভোটে খেয়ালে একজনও পাস করবো না। আমি আগে মনে করতাম আমি একজন পাস করবো, এখন আমার হিসেবে বলে একজনও পাস করবে না, জামানত বাজেয়াপ্ত হবে। তো যদি পাস না করে তাহলে তাদের ক্ষমতা যাওয়ার উপায়টা কি? সব নিষিদ্ধ। আমি একা থাকুম, পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না, ইউনূস সাহেব কব আমি ইলেক্টেড হয়ে গেলাম। ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি তো প্রথম দিনেই বলছে নাহিদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী, বলেই দিছে। সমস্যাটা কি? ভাইরে ভাই, এটা মগের মূল্য পাইছে না? ওই মগের মূল্য আগে এক ভদ্র মহিলা পাইছিল, যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ঠিক মতো নিয়ে যেতে পারে নাই। ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি গেল, তখন বিএনপি বলে তখন স্থানীয় সরকার হবে, কোনো ইলেকশন হবে না, সব নমিনেশন হবে, বলে দিব তুমি 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 তুমি, হয়ে গেল। তাহলে ইলেকশন তো হলো না। ইলেকশনটা হলো কি? যতবার ইলেকশন হবে, যত জায়গায় ইলেকশন হবে, সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক। ওনারা প্রত্যেকটা সময় একটা কাজ করেন, তখন একটা আওলা বাজায় মানুষের দৃষ্টিটা ওদিকে ঢুকাই দেন, এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন। এখন ওনারা কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হবে। দেখবেন যে এর ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে যাচ্ছেন, তা না হলে এটা কোনো কাজই তো না। এখন এটা কি ওনাদের কাজ? যখন একটা গভর্নমেন্ট আসবে, রেগুলার গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা দেখবে। তো ওনাদের এটা করতে হবে। এখন একটা প্রশ্ন আমার, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন, মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন, সহযোগী কারা। এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে। এই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন, এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে? পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে, এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে। সহযোগী হিসেবে 3টা পলিটিক্যাল পার্টির নাম আছে। এই 3টা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজামে ইসলামী। এই 3টা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যে আছে। তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামায়াতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তো এইটা আমার কাছে কিন্তু আমি খুব এনজয় করেছি। আমি এনজয় করেছি সেটা বলি যে এখন তো আসলে জামায়াতে ইসলাম কিছু বলে না। 71 তারা কি করেছে কি না করেছে কেউ কিন্তু কিছু বলে না। বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম, ওনারা সব কিছু জানে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে ছোট ছিলাম। তো ছোট ছিলেন উনি, কিন্তু এখন এই ডেফিনিশনের মধ্যে বোঝা গেল যে না, আপনি ছোট থাকতে পারেন, কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন, এবং এই আকামগুলি করার কারণে ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে মানুষ এখন একটা পাইল। অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে? কি করবে জানি না, এই সরকার কি করবে বলা বড় কঠিন। এদের মতলব, সবকিছুর মধ্যে মতলব আছে, এখানেও একটা মতলব আছে, কিন্তু সেই মতলবটা একটু বলি তারপরে শেষ করি। মতলবটা হলো মুক্তিযুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন, আমাকে এই সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন, তাহলে আমি একটু পড়ি। মুক্তিযুদ্ধ অর্থ কি এর ব্যাখ্যা ওনারা দিয়েছেন। সেটা বলেছেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যার যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ। তো জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল? ওনারা দাবি করছেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। দিস ইজ নট ট্রু। এই শব্দগুলি হলো গিয়ে যে ইউনূস সাহেবের একজন ভাড়াটে বুদ্ধিজীবী আছে, আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ। উনি আবার আমার আমি এখন আনফরচুনেটলি বলি, উনি আমার সরাসরি টিচারও ছিলেন। এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন, সংবিধানে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এগুলোর সঙ্গে বাঙালি আমাদের দেশের জাতি বা মানুষের কোনো সম্পর্ক নাই। আপনি এগুলো টিকবে না তো। আপনি দেখেন, আরেকটা কথা বলি, দেখেন সমাজতন্ত্র তখন ছিল, হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, হতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে। কিন্তু 71-এর বাস্তবতাটা কি ছিল? 71-এর বাস্তবতা কিন্তু এগুলি ছিল। কিন্তু তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন। পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা এক হিসাব। কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নিয়ে ঠেলা যদি দেন,
এটা হবে না রে ভাই, হবে না। নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না, এরা সেই চেষ্টা করতেছে। জি। হয় কি, আমি ভালো অর্থনীতি বুঝি না, কিন্তু আমি অর্থনীতির ছাত্র না, আমি আমার কমন সেন্স দেখেছি, কথা বলি। আওয়ামী লীগ আমলে বাজেটগুলো যেগুলো হতো, আওয়ামী লীগের বাজেটকে আমরা কি বলতাম, সবাই বলতো, এই সালাউদ্দিন সাহেব বহুবার বলছেন, এই আহসান ইস মনসুর বহুবার বলছেন, আওয়ামী লীগের বাজেট করার বলছেন লুটপাটের বাজেট ছিল, উচ্চাভিলাষী লুটপাট, লুটপাটের বাজেট বেসিক্যালি বলা হতো। ওই বাজেটের সঙ্গে আপনি নিয়ে আসেন এই বাজেটেরটা, দুইটা ফিগারের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। সব মিলে মাত্র 7,000 কোটি টাকা কম। মানে বিভিন্ন এটা কি খাত দেখেন যা এটা? আছে সবগুলি একই, যা আসলো ওই একই ফরম্যাট, ওই ফরম্যাটের মধ্যে খালি ফিগারগুলো একটু এদিক সেদিক করছে। আচ্ছা। এবং যেটা করছে এই বাজেট সম্বন্ধে বলা হচ্ছে, আমি অত বেশি বলবো না, আমি দুই একটা পয়েন্টে বলি, জি। পরে দুই একটা পয়েন্ট বলবো এই কারণে, তারপরে আপনার মনে হবে যে বেশি পয়েন্ট ভাগ্যিস বলে নাই, বললে আবার ঝামেলা হইতো। আচ্ছা ভাই, পয়েন্টগুলি point বললে আপনি বলেন। জি। প্রথমে কি বলছে যে এটা হলো গিয়ে বৈষম্যহীন বাজেট হবে, এটা একটা বাংলাদেশ তো বৈষম্যহীন। আচ্ছা ফাইন, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা আসছে না? জি। আচ্ছা, করমুক্ত আয় সীমা আগামী বছর ধরে তারা করছে, এই যে জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয় সীমা হলো 5 লাখ টাকা, জি। আর আমার আপনার জন্য হলো 3,75,000 টাকা হবে। এটা কি বৈষম্য না? বলবেন যে জুলাই যুদ্ধ, আচ্ছা জুলাই যুদ্ধ কারা পাই? 10 মাস হয়ে গেছে, আপনি এখনো জুলাইয়ের আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই, এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত, এই গভর্নমেন্টও পারে নাই, কেউ পারে নাই। জামাত একটা লিস্ট করছে 691 জনের, ওইটা আমি দেখছি, খুব গোছানো একটা লিস্ট করছে জামাত, আর কেউ তো কয় না। বিএনপি এত বড় দল, এই কামে তারা হাত পাকায় নাই, তারা আছে প্রত্যন্ত অঞ্চলে একদল লুটপাট করতেছে আর উপর থেকে এগুলো বহিষ্কার করতেছে, এই কামের কাম কিছু করতেছে না। কিন্তু তারা এটা করতে পারতো না, একটা লিস্ট, তাদের সারা দেশে তাদের সংগঠন আছে, করতে পারতো না, করে নাই, কেউ করে নাই। তো আপনাকে লিস্টই করতে পারেন নাই, আপনি জুলাই যোদ্ধা কেমন করে নির্ধারণ করবেন? কে জুলাই যোদ্ধা? যে রাজপথে যে মিছিল করছে সেই জুলাই যোদ্ধা? রাজপথে মিছিলটা করে নাই কে? সবাই করছে। করে নাই কে বলেন আপনি আমারে? সবাই করছে, গৃহবধূও করছে, ছোট ছোট বাচ্চারাও করছে, আমার ফ্যামিলিতে অনেকে গেছে, আমি নিজে দেখছি। এসএসসি পরীক্ষার সামনে তার হাত ধরে তার মা চলে গেছে, আমার ছোট ভাইয়ের বউ গেছে, মিছিলে গেছে, অনেকে আতঙ্ক বোধ করছে, এই তো ওরে নিয়ে গেল, সামনে তোর পরীক্ষা যদি কিছু হয় হইলে হবে। এই সাহসটা তখন এই দেশের মানুষ কোথায় পাইছে? নিজেদের যে অন্তর্গত ক্ষোভ ওই সরকারের প্রতি, তার বই প্রকাশ ছিল ওইটা। তো জুলাই যোদ্ধা কে না? এই মুক্তিযুদ্ধের তালিকা করে নাই, জি। এরকম একটা ধান্দাবাজি আর একটা মানে শুরু হয়েছে, এর নাম বৈষম্য, এর নাম বৈষম্য বিরোধী বাজেট। এটা কি বলে তারা? এখানে আরেকটা ক্লু দেই, যাদের পয়সা বেশি তাদের কিন্তু কর কম, যাদের পয়সা কম 6 লাখ টাকার মধ্যে তাদের কিন্তু কর বেশি পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে এটা কি গরিব মারার বাজেট? আচ্ছা আর একটা কথা বলি, শুনেন, আর একটা কথা বলি, কালো টাকা সাদা একটা ব্যবস্থা রাখছে। জি। আচ্ছা, আগে আওয়ামী লীগ আমলে লুটপাট হইতো, কাজে টাকা কালো হইতো বেশি, তাই না? কালো জিনিসটা কি? ঘুষ খেলে পরে এটা কালো টাকা, তাই তো? একজনের থেকে টাকা নিলাম, এটা কালো টাকা, মানে এই নিলাম, তদবির করে বাণিজ্য করে নিলাম, কালো টাকা। তাহলে এটা তো আগে ছিল। জি। তখন তাদের নয় সরকার নয় চেষ্টা করতো যাদেরকে আমি করি, ব্যবস্থা করি একটা টাকাটা, এইবারে রাখছে। এইবারে লুটপাট কে করতেছে ভাই এই 10 মাসে? তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কতিপয় এপিএস পিএস এবং কতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য? মতলবটা কি রে ভাই? বুঝান আমারে ভাই, জি। মতলবটা কি? ও মানে দুইটাই চলবে মোটামুটি। স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা যেটি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা করার প্রস্তাব দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি থাকবে? সেই সাথে তারা বলছে যে বিরোধী দল থেকে তারা প্রধানমন্ত্রী চায়। আমি পরের বিষয়টা আগে বলি, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই, এটা কোথায় পাইছেন আমি জানি না, আমি পাইনি কোথাও, কিন্তু কোথায় বলছি? এটা উত্তরের মুখপাত্র সার্জিস আলম বলেছেন। কি বলছে আসলে বলেন তো, তোমাকে। আচ্ছা, আমি একটু কোট করেই বলি একেবারে। সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এনসিপি। এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের একটি সংবাদ, যেখানে সার্জিস আলম এই কথা মানে যারা হেরে যাবে তারা প্রধানমন্ত্রী হবে। জি। মানে দৌড় প্রতিযোগিতা যে সেকেন্ড হবে সে স্বর্ণ পদক পাবে, আর যে ফার্স্ট হবে সে ব্রোঞ্জ পদক পাবে। ব্রোঞ্জ। মানে আমি জিনিস দেখেন, এটা আমি আবার আপনার কাছে কনফার্ম করলাম কেন, আমার কাছে মনে হয় না কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে।
ক্ষমতার ভারসাম্য যেখানে বলা হচ্ছে সেখানে আপনি তো ভারসাম্য করেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। রাষ্ট্রপতির কাছে তো ক্ষমতা থাকবে, আপনি তার প্রেক্ষিতে ভারসাম্য কি এটা করেন। বলেছে? সেখানে আমার একটা কোনো আপত্তি নেই। উপপ্রধানমন্ত্রী থাকতে পারে। যিনি হেরে যাবেন, উনি যদি প্রধানমন্ত্রী হয় তো সবাই তাহলে হারতে যাবো, তো আমার প্রাইম মিনিস্টার হওয়া দরকার, আমি হারি। তুই কি রে, পাগল না মাথা খারাপ? আমি তো বুঝতে পারছি না এই ছেলেটার কথাবার্তা, আমি কিছু বুঝি না রে ভাই, আমি জানি না এটা আমি কিভাবে কি লিখতে বলছি। পারবো? সেখানে এটা হলো একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা বলেন, আপনার স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় সরকারের অধীনে চাই, আমি এটা চাই। জি, কেন আমি এটা চান? খুব সিরিয়াসলি জি, চাই। কেন চান? আপনার কাছে আমি কেন বলছি মনে হয় আপনাকে, যেটা? জি। দেখেন বিএনপি গত 15 বছর ধরে কি আন্দোলন করতেছিল? তাদের আন্দোলন ছিল হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা। কেন কেন চায়? কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে, সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে, তাই তো পারে। জি। তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন, কি নির্বাচন না? নির্বাচন তো। জি। সিটি কর্পোরেশনের মেয়র কে হবে, এটা ইলেকশন, এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট তো। এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, নির্দলীয় সরকার। কারণ একদম। এখন প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না, 5 বছরে একবার আসবে। যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলি করে দেওয়া সম্ভব। আচ্ছা, আপা যে মানে সময়সীমা উল্লেখ করলেন, এত সময় লাগার কোনো কারণ নাই। সিটি কর্পোরেশন গুলো একদিন হয়ে যায়। যদি একদিনে যদি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, তো একদিনে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া সম্ভব না। বরঞ্চ এটা আগে হওয়া উচিত এই কারণে যে এটা হলে হয় কি, যে ইলেকশন কমিশনের দক্ষতাটাও কিন্তু মানে হয়, পরীক্ষা করা যায়। কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক, এই সরকারের অধীনে হওয়া উচিত, সরকারের অধীনে না। আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের পর জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যে বিষয়টি উঠছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং এরকম কথা হচ্ছে যে ঈদের পর এই দাবিটা আরো বেশি জোরালো হবে, এমনটাই বোঝা যাচ্ছে যতটুকু আর কি বিভিন্ন মাধ্যমে। তো এই যে বিষয়টা, যে জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় ঈদের পর, সেটি আসলে কোন দিকে যাবে? এটা কেউ আন্দোলন করতেই পারে, আন্দোলন করে না আমার কোনো বক্তব্য নেই। যদি কেউ আন্দোলন করে নিষিদ্ধ করাইতে পারে, করতে পারে। ওনারা এনসিপি আছে, একটা ভালো পার্টি, এই পার্টি যা চায় সরকার তাই দেয়। জামাত, আওয়ামী লীগ নিষিদ্ধের পর যদি জামাত নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে জামাত নিষিদ্ধ হবে, নির্বাচনের উপর বিএনপি নিষিদ্ধ হতে পারে, বিএনপি নিষিদ্ধ হয়ে যাবো। সব পার্টি নিষিদ্ধ। ওনারা চাইলেই তো পায়, ওনারা চাইলেই পায়, অসুবিধাটা কি আছে? সব নিষিদ্ধ। কে থাকবে? একমাত্র এনসিপি থাকবে। কারণ ওনারা হিসাব করে দেখছে ভোটে খেয়ালে একজনও পাস করবো না। আমি আগে মনে করতাম আমি একজন পাস করবো, এখন আমার হিসেবে বলে একজনও পাস করবে না। জামানত বাজেয়াপ্ত হবে। তো যদি পাস না করে তাহলে তাদের ক্ষমতা যাওয়ার উপায়টা কি? সব নিষিদ্ধ। আমি একা থাকুম, পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না, ইউনূস সাহেব কব আমি ইলেক্টেড হয়ে গেলাম। ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি তো প্রথম দিনেই বলছে নাহিদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী, বলেই দিছে। সমস্যাটা কি? ভাইরে ভাই, এটা মগের মূল্য পাইছে না? ওই মগের মূল্য আগে এক ভদ্র মহিলা পাইছিল, যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ঠিক মতো নিয়ে যেতে পারে নাই। তো মগের মূল্য যদি কেউ মনে করে তাদের যে কি পরিণতি হবে, এটা ভাই আমি এটা মানে বলে ঠিক করতে পারছি। ওরা তো যাওয়ার জায়গা ছিল, যাওয়ার জায়গা থাকবো না। আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি করিডোর প্রশ্ন নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমার না চাইলে, ঐক্যমত্য না আসলে তারা জাতিসংঘের ব্যাপারে না গলাতে চায় না। সেই সাথে তিনি বলেছেন বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য যে করিডোর, সেটি প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। এটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? এটা তো বোঝাই গেল, এতদিন যে জাতিসংঘের মানে অজুহাত দেওয়া হতো ভুয়া। ওই যে কি একটা আছে না, নিরাপত্তা উপদেষ্টা না কি, খলিলুর রহমান, তো উনি তো তাহলে ভুয়া কথা গেছে। যদি জাতিসংঘ জড়িত না থাকে তাহলে কার অনুরোধে সে করিডোর দিব? এটা তো বুঝলাম না ভাই। সেটা দেখে তো মানে ওনার জন্য তো আমার খুব মানে মায়া হচ্ছে। ইউনিয়ন কি জবাব দিব? মায়ানমারও চায় না, কেউ চায় না, আমি একলাই চাই। কি কারণে চাই? কি আজব লোক নাকি? কি লোক নিয়েছে কোথেকে? বিদেশ থেকে কি লোক যে টোকাই আনছে, আমি তো কিছু বুঝি না রে ভাই। অর্থাৎ করিডোর ইস্যু এখানে কি তাহলে কি মানে থেমে যাচ্ছে, বা এটি নিয়ে আসলে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন, আমি বলি আসলে কিছু না। এটা হলো জানেন কি, অনেক সময় টোকা দিয়ে দেখে রিয়াকশনটা কি হয়। তো এই টোকায় যে রিয়াকশন হয়েছে, রিয়াকশনের পরে সবাই চুপ হয়ে গেছে, কেউ তো তার পক্ষে নাই।
একটা পলিটিক্যাল পার্টিকে দেখছেন যে বলে করিডোর দেওয়াটা খুব উচিত? এমনকি তাদের যে একান্ত অনুগত হিজ মাস্টার্স ভয়েস যে ওনাদের আছে একজন এনসিপি, তারাও তো বলার সাহস পায় না যে করিডোর দেওয়া দরকার। কেউ বলছে? বলে নাই। একটা প্রজেক্টে ওনাকে আনা হয়েছিল যে করিডোরটা দেওয়া হবে, কোনো একটা প্ল্যান আছে। তারা তো করিডোরের নাম পরিবর্তন করে মানবিক চ্যানেলও বললেন এই করিডোর। ওই শব্দের কিছুটা খেলাধুলা করছিল আর কি, করিডোর না চ্যানেল কত কিছু, কিন্তু তাও তো ভাই কেউ রাজি হয় নাই। বাঙালি জাতিরা না বড় অদ্ভুত জাতি, বড় অদ্ভুত জাতি। আপনি তারা 7 মাস বুঝাই দিবেন আর কেউ করিডোর দেবো, বাংলাদেশ ইন্ডিয়ারই যায় নাই করিডোরে, শেখ হাসিনাই করিডোর নিতে পারে নাই, এই দেশের মানুষ বুঝাতে পারে নাই, আর উনি বুঝে এলাবো? এত সোজা না রে ভাই। ওনার ওই যে স্বপ্ন বিক্রির ভাষণ, ওটা বিদেশে চলে, আমাদের দেশে চলে না। বিদেশের লোকজন যখন শুনে যে দারিদ্রকে মিউজিয়ামে পাঠাবো, ওরা মনে করে না জানি কি। আচ্ছা, উনি তো 10 মাস ধরে দেশে আছে, ওই মিউজিয়ামের একটা পিলার এই পর্যন্ত বানাতে পারছে যে মিউজিয়াম উনি দারিদ্রকে পাঠাবে? পারছে?